উঠিয়ে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে। আমার নিজেকে নিজের চোখ বাঁধতে হতো আগে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তিনবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের ঠিক 62 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে তার খোঁজ মেলে। এরপর থেকে বহুবার দেশে ফিরতে চেয়েছেন, আইনি লড়াই চালিয়ে গেছেন, কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের অপমানজনক পতনের পর 11ই আগস্ট দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার সাথে কি হয়েছিল, কেনই বা তাকে দীর্ঘ 9 বছরের নির্বাসিত জীবন কাটাতে হলো, জানবো তার আত্মকথা। আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। যেটা জানতে চেয়েছেন, ইতিমধ্যে আমি অনেক মিডিয়াতে, অনেক চ্যানেলে বক্তব্য দিয়েছি। বিগত 2015 সালের 10ই মার্চ আমি তখন বিএনপি এবং বিরোধী দলের পক্ষে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলাম। তখন উত্থাল আন্দোলনের দিনগুলোতে 10ই মার্চ 2015 সাল রাত 9 ঘটিকা বা 9:30 ঘটিকার দিকে হবে, কিছু সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে উত্তরার একটি বাসা থেকে, যেখানে আমি ছিলাম কিছুদিন, উঠিয়ে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে, এবং যেখানে রাখে সেটা 5 ফিট বাই 10 ফিটের একটি কক্ষ হবে, যেখানে শুধু একটি পানির টেপ আর প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য একটা ছিদ্র ছিল, নালার মতো একটা জায়গা করে রেখেছে, আর বাকি অংশে একটা কম্বল, একটি বালিশ দিয়ে রাখছিল। এই রুমের বর্ণনা হচ্ছে উপরে একটি লাইট এবং দরজাটা লোহার দরজা, নিচে খাবার দেওয়ার জন্য অল্প একটু জায়গা, আর উপরেও দরজার উপরে একটু ফাঁকা জায়গা ছিল বলে মনে হয়। বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান সবসময় চালু থাকতো যাতে বায়ু চলাচল থাকে। এইটা এখানে এই কোনোদিনই আমাকে রুম থেকে বের করেনি, শুধু একদিন রুম পরিষ্কার করার জন্য রুমের বাইরে কিছুক্ষণের জন্য আমাকে বের করেছেন। এখানে আমার চর্মরোগ হয়ে যায় সারা শরীরে সেই পরিবেশে। তবে তারা আমাকে 3 বেলা খাবার দিত, ওষুধপত্র সাপ্লাই দিত, ভালো পানি দিত, ব্যবহার ভালো করতো, এটা ঠিক। এবং মাঝে মধ্যে তারা কথা বলতে আসতেন, তখন আমার নিজেকে নিজের চোখ বাঁধতে হতো আগে, তারপরে তারা এসে আবার আরেকবার বাঁধত। তো বিভিন্ন রকম কথাবার্তা হতো, কিন্তু আমার প্রতিনিয়তই মনে হতো বোধহয় আমি যে কোনো সময় হত্যাকাণ্ডের শিকার হতে পারি। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গোনার মতো সময়টা গেছে। প্রায় 61 দিন পরে তারা আমাকে যেভাবে নিয়ে যায় একটা গাড়িতে পরিবহন করে, ওই হাত বাঁধা চোখ বেঁধে 6-7 ঘন্টার জার্নি হবে বলে মনে হয়। তো যেখানে নিয়ে যায় ওটা বর্ডার এলাকা হতে পারে, ওখানে অনেকক্ষণ অপেক্ষা করে, গাড়ির মধ্যেই রাখে আমাকে। মধ্যরাতের দিকে তারা আমাকে শুধু পায়ে হাঁটিয়ে আর কিছু দূর গাড়িতে করে ওই পারে নিয়ে যায়। তখন আমি যেখানে আমাকে বসায়, তো কিছু লোকের কথাবার্তা শুনে মনে হলো এটা আমি বর্ডারের ওপারে হয়তো আমাকে নিয়ে আসলো। ওখান থেকে 3-4 ঘন্টা হবে আবারও জার্নি করি, একদম ভোরবেলা সূর্য ওঠার আগে, যেখানে আমাকে রেখে দিল এবং আমাকে রাখলো। ওই জায়গাটার নাম পরে আমি জানতে পেরেছি, এটা গলফ লিঙ্ক নামে একটা জায়গা, ওখানে গলফের মাঠ, তার পাশে জায়গাটার নাম শিলং। তো ওইখানে আমাকে রেখে বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি পরে চোখ টুক খুলে দেখলাম একটা গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল, তাদের গাড়িটা, ওটা একটা সাদা জিপের মতো হলো। তারপরে এখানে প্রাতঃভ্রমণকারী কিছু লোকজনকে আমি অনুরোধ করলাম যে আমার এই অবস্থা, আপনারা একটু পুলিশকে খবর দেন। তারা ভ্রাম্যমাণ পুলিশকে খবর দিল, পুলিশ এসে আমাকে নিয়ে গেল। প্রাথমিকভাবে একটা হাসপাতালে আমাকে চেক আপ করিয়ে আবার থানায় নিয়ে গেল। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
তো ওরা আমার কথাবার্তা শুনে পরিচয় পেয়ে তারা হয়তো বিশ্বাস করতে চায়নি, তারা আমাকে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে গেল। তো ওইখানে ভর্তি করানোর সময় আমি একজন ডাক্তারকে আমার পরিবারের নাম্বার দিলাম, আমার স্ত্রীর নাম্বার দিলাম, টেলিফোন অনুরোধ করলাম যে আমি এই অবস্থায় আছি, আমাকে একটু আমার পরিবারের সাথে সংযুক্ত করে দেন। তার ওই দিন, ওই রাত এবং তারপরের দিন দুপুর পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম যাতে দেশের সাথে সংযুক্ত করতে পারি। তা আমাকে হঠাৎ একজন নার্স এসে বললেন যে আপনার ওয়াইফ লাইনে আছে, আপনি আসেন। তখন আমি কথা বললাম। এরপর আমি বললাম যে আমার নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি শিগগির জিনিসটা জানাও যে আমি বেঁচে আছি, এই জায়গায় আছি, মেঘালয়ের রাজধানী শিলংয়ে, তোমরা আসো, এসে তারপরে ব্যবস্থা করে ফেরত নিয়ে যাওয়ার। এরপরের ইতিহাস তো আপনারা জানেন। ওখান থেকে আমাকে একটা সিভিল জেনারেল হসপিটাল নিয়ে প্রিজন সেলে আটকে রাখে, একটা অবৈধ অনুপ্রবেশের মামলা করে ফরেনার্স অ্যাক্টের আন্ডারে। সেই মামলায় কিছুদিন পরে তো আমি বেল পেলাম প্রিজনার সেল থেকে, 1 মাসেরও কম সময়ের মধ্যে। সেই মামলায় আমরা 4 বছরের কাছাকাছি হবে সে সময় প্রথম ট্রায়াল কোর্টে আমি মুক্তি পেলাম। আমি আশা করতেছিলাম তখন প্রত্যাবর্তন করতে পারবো, কিন্তু আকস্মিকভাবে জানলাম 2 মাস পরে যে ভারত সরকার আমার খালাসের বিরুদ্ধে আপিল করেছে। সেই আপিলটাও নিষ্পত্তি হতে আরও 4 বছর সময় লাগলো। গত বছর 2013 সালের 28শে ফেব্রুয়ারি সম্ভবত আপিল আদালত একটা সরকারকে ডিরেকশন দেয় যে আমাকে যেন ফেরত পাঠানো হয় আমার দেশে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তবে এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে। সেজন্য মেঘালয় সরকার সে চিঠি লেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাকে ডিপোর্টেশন করার জন্য, কিন্তু 1 বছর যাবৎ তারা এটার কোনো জবাব দেয়নি। পরে এখানে রাজনৈতিক পট পরিবর্তনের পর, ফেসিবাদের পতনের পর আমরা আবার তাদের কাছে পার্সু করি যে আমাকে এখন যেতে দেন। তো তারা তাদের অফিসিয়াল প্রসেসগুলো কয়েকদিনের মধ্যে শেষ করে আমাকে প্রত্যাবর্তন করায়।